চ্যানেলে সকলকে স্বাগত। আজকে উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলনের যে সাহিত্য চর্চা বাংলা ক দ্বাদশ শ্রেণীর পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পরিচালিত কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি এই কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে। আজকে আমরা শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি আলোচনা শুরু করছি। আলোচনা শুরু করার পূর্বেই আমরা কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে সংক্ষেপে দুই এক কথা জেনে নেব। জীবনানন্দ দাশের পরবর্তীকালের কবি, অর্থাৎ রবীন্দ্রোত্তর কালের কবি জীবনানন্দ দাশ, এবং জীবনানন্দ দাশ পরবর্তী একজন শক্তিমান কবি হচ্ছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। তো শক্তি চট্টোপাধ্যায় প্রকৃতি প্রেমিক, নাগরিক জীবনে অবশ্যই অভ্যস্ত। প্রকৃতির প্রতি তার নিবিড় ভালোবাসা, মমত্ব বোধ, গাছের প্রতি ভালোবাসা বিভিন্ন কবিতায় ছত্রে ছত্রে তিনি তা ফুটিয়ে তুলেছেন। যাই হোক, আগে আমরা কবি সম্পর্কে সংক্ষেপে দুই এক কথা জেনে নিই। কবি শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহরুতে। তারপর স্কুল জীবন কাশিম বাজার, কলকাতার কাশিম বাজার। তারপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু বেশি দিন পড়াশোনা করার সুযোগ পাননি, দারিদ্র্যের কারণে ছেড়ে দিতে হয়। এরপরে কবি বুদ্ধদেব বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবগঠিত যে তুলনামূলক সাহিত্য, সেই তুলনামূলক সাহিত্য বিভাগে কবিকে ভর্তি করেন, কিন্তু সেখানেও বেশি দূর পড়াশোনা করেননি, তিনি ছেড়ে দিয়েছেন। তারপর কর্মজীবন শুরু করলেন একটা বিজ্ঞাপন কোম্পানির নাম হচ্ছে ক্লেরিয়ন। সেই ক্লেরিয়ন বিজ্ঞাপন কোম্পানিতে কপিরাইটার হিসেবে তিনি যুক্ত হলেন। এরপরে আমরা দেখছি যে ভারবী প্রকাশনা, এই ভারবী প্রকাশনাতে যুক্ত হওয়ার পরে আমরা ভারবী প্রকাশনা থেকে যে সমস্ত শ্রেষ্ঠ কবিতা সিরিজ বইগুলো পেয়েছি, মূলত এগুলি শক্তি চট্টোপাধ্যায়ের দ্বারা সম্ভব হয়েছিল সেই শ্রেষ্ঠ কবিতা, বিভিন্ন কবির শ্রেষ্ঠ কবিতা সিরিজ প্রকাশ করার। যাই হোক, এরপরে তিনি একটা টিউটোরিয়াল হোমও খুলেছিলেন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। তারপরে হাঙ্গরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। হাঙ্গরি আন্দোলন থেকে ছেড়ে তিনি কীর্তিবাস পত্রিকায় যোগদান করলেন। কীর্তিবাস পত্রিকায় যোগদান করার পরেই কবি সুনীল গঙ্গোপাধ্যায় এবং কবি শক্তি চট্টোপাধ্যায়ের নাম আমরা একই সঙ্গে শুনতে পাই। যদিও হাঙ্গরি আন্দোলনে সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব একটা ইচ্ছা বা তার খুব একটা ভালো লাগার ব্যাপার সেরকম ছিল না। তো যাই হোক, এই কীর্তিবাস পত্রিকায় আমরা এরপর শক্তি চট্টোপাধ্যায়কে পাচ্ছি। এরপর 1956 সালে বুদ্ধদেব বসু সম্পাদিত যে কবিতা পত্রিকা, সেই কবিতা পত্রিকায় শক্তি চট্টোপাধ্যায়ের জম কবিতাটি প্রকাশিত হয়। এই জম কবিতা প্রকাশের মধ্য দিয়ে সাহিত্য জগতে তিনি আবির্ভূত হলেন। এরপরে 1961 সালে প্রথম উপন্যাস লিখলেন কুয়োতলা উপন্যাস লেখার পরে তিনি আরেকটি উপন্যাস লিখলেন দাঁড়াবার জায়গার পরেই যে বিখ্যাত একটি নাম আমরা পাই অবনী বাড়ি আছো নাম করার সঙ্গে সঙ্গে আমরা বুঝে যাই যেটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। সেই অবনী বাড়ি আছো এই গ্রন্থটি উপন্যাসটি আমরা পেলাম। ছদ্মনামে বিভিন্ন ফিচার তিনি লিখে গেছেন, সেখানে ছদ্মনাম নিয়েছেন রূপচাঁদ পক্ষী। কিছু গ্রন্থ তিনি অনুবাদ করেছেন, মেঘদূত, অমর খৈয়াম, গালিব ইত্যাদি ইত্যাদি। তারপরে একাডেমি পুরস্কার পেলেন 1983 সালে যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য। এরপরও তিনি আনন্দ পুরস্কার পেয়েছেন, মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, বিভিন্ন জায়গায় পুরস্কারে সম্মানিত হয়েছেন। কবি যে সমস্ত কাব্যগ্রন্থগুলি রচনা করেছেন এরপর সেগুলির নাম আমরা উল্লেখ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কাব্যগ্রন্থ যে হে প্রেম হে নৈশব্দ 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বিখ্যাত কাব্যগ্রন্থ ধর্মে আছো জিরাফেও আছো 1965। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান 1968 সাল। ঈশ্বর থাকেন জলে 1975। ছিন্ন বিচ্ছিন্ন কাব্যগ্রন্থ 1976 সালে প্রকাশিত। সুন্দর এখানে একা নয় 1976 সালে প্রকাশিত। সুখে আছে 1975। মানুষ বড় কাঞ্চি 1978 সালে প্রকাশিত। আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ পরশুরামের কুঠার 1978 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। যেতে পারি কিন্তু কেন যাব গ্রন্থটির কথা আমরা আগেই উল্লেখ করেছি, 1982 সালে প্রকাশিত। তারপর সোনার মাছি খুন করেছি 1976 সালে। এরপর আমরা চলে যাচ্ছি উৎসব। তাহলে আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি এই কবিতাটি কবির অঙ্গুরি তোর হিরণ্য জল এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1387 বঙ্গাব্দের শ্রাবণ মাসে এটি প্রকাশিত হয়। এরপর আমরা কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে বলতে পারি
যে 80-র দশকে নগর জীবনে নেমে এসেছিল একেবারে অদ্ভুত অন্ধকার। নগর কেন্দ্রিক যে বিষণ্ণতা বোধ, বিচ্ছিন্নতা বোধ কবিকেও এই ক্রনিক ব্যাধির মতো কিন্তু গ্রাস করেছিল। নগর হয়ে উঠেছিল একেবারে প্রাণহীন, ধূসর, পাণ্ডুর। বনসৃজনের তাই খুব প্রয়োজন হয়ে পড়েছিল। সেই জন্য আমরা দেখছি যে নাগরিক সভ্যতাকে বাঁচানোর জন্য, মানব সভ্যতাকে বাঁচানোর জন্য এই বনসৃজনের প্রয়োজনীয়তা রয়েছে। এটি মূলত কবিতাটির প্রেক্ষাপট। এরপর আমরা কবিতাটির পূর্ব কথা সম্পর্কে দু এক কথা বলে নিই। কবিতাটির পূর্ব কথা। শক্তি চট্টোপাধ্যায়ের পরম বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে শক্তি প্রকৃতি প্রেমের কবি। নিবিড় ছায়াঘন প্রকৃতির প্রতি যে সুতীব্র আকর্ষণ, যে মমত্ববোধ, বন অরণ্যানীর প্রতি যে গভীর টান, সেই জন্য আমরা কবিকে দেখছি বারবার তিনি ঘর ছাড়া হয়েছেন এবং প্রকৃতির মধ্যে নিজেকে সঁপে দিয়েছেন। এবং এইভাবে কিন্তু কবির যে কাব্য জীবন, সেই কাব্য জীবনকে উর্বর করেছে, সমৃদ্ধ করেছে। আসলে অরণ্য প্রকৃতির প্রতি তার যে বন্য ভালোবাসা, উদ্দামতা এবং অস্থিরতার টান, তার একেবারে রক্ত মজ্জায় কিন্তু আমরা খুঁজে পাই। প্রকৃতির প্রতি তার অসীম মমত্ববোধ, ভালোবাসা বিভিন্ন কবিতায় আমরা খুঁজে পাব। আমরা বর্তমানে দেখছি যে বৃক্ষরোপণের চারিদিকে একটা সাড়া পড়ে গেছে, হুজুগ পড়ে গেছে। অনেক আগেই রবীন্দ্রনাথ ঠাকুরও শান্তিনিকেতনে এই বন মহোৎসবের যে উৎসব, বন মহোৎসব, এটি তিনি সূচনা করেছেন। বর্তমানে সরকার পক্ষ থেকেও আমরা দেখেছি অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছিলেন, দাও ফিরেছে অরণ্য, ল এ নগর, ল যত লৌহ লস্ত্র, কাষ্ঠ ও প্রস্তর। কবি শক্তি চট্টোপাধ্যায় কি বলছেন? গাছের ভিতরে যদি যেতে পারি একবার জীবনে, বহুদিন থেকে এই সামান্য বাসনা নিয়ে আমি জঙ্গলে গিয়েছি, রাতে অন্ধকারে হারিয়ে গিয়েছি, কোনো শিকড়ের হাত ধরে যেতে চেয়েছি ভিতরে। তাহলে মানুষ কখন বুঝবে? মানুষই জানে। কবি মানুষের কাছে যে কোনো প্রতিবাদ করছেন তা নয়, আবদার করছেন, এবং মানুষ যেন তার নিজের প্রয়োজনীয়তার কথা নিজেরাই বুঝতে পারে। আমরা এই কবিতা তো খুঁজে পাবো যে অরণ্য কেন্দ্রিক জীবনযাত্রা ছেড়ে যখন আমরা নাগরিক সভ্যতায় এলাম, ধীরে 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 আমাদেরকে যান্ত্রিক সভ্যতায় গ্রাস করে নিল। এরপরে মানুষ হাঁপিয়ে উঠছে বেঁচে থাকার জন্য। বিশুদ্ধ অক্সিজেনের অভাবে মানুষের ব্যাধি, রোগাক্রান্ত এই মনুষ্য জীবন আমরা লক্ষ্য করছি। কবিও লক্ষ্য করেছেন নাগরিক জীবনের থেকে। তো কবিতাটির মূল ভাববস্তু কিন্তু সেটি যে আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু অরণ্যের প্রয়োজন রয়েছে। কারণ গাছ আমাদের দেবতা স্বরূপ। প্রাচীনকালে মুনি ঋষি থেকে শুরু করে সকলে কিন্তু এই বৃক্ষ বন্দনা করে গেছেন। যাই হোক, এরপর আমরা কবিতাটি নিবিড় পাঠে চলে যাব। কবি শক্তি চট্টোপাধ্যায় ও গাছ আমাকে নাও কবিতায় কি বলছেন? ও গাছ আমাকে নাও, মুহূর্তের জন্য হলো নাও, তোমার ভিতরে আমি ধীর বেড়ে ওঠা দেখে আসি। কবি শক্তি চট্টোপাধ্যায়কে আগেই বলেছি তিনি ছিলেন প্রকৃতি প্রেমিক। বারবার অরণ্যের প্রতি তার গভীর যে আকর্ষণ সেটা প্রকাশিত হয়েছে। তো যাই হোক, আমরা এখন পড়ব আমি দেখি কবিতাটি। আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরে আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তাহলে কবি এই কবিতার মাধ্যমে খুব সংক্ষেপে যে মূল বক্তব্যটি বলতে চেয়েছেন তা অন্য কিছু নয়। তিনি জানেন যে বেঁচে থাকার জন্য যে আমাদের মূল উপাদান অর্থাৎ বৃক্ষ,
এই গাছ আমাদের জীবনে অবশ্যই দরকার, কারণ গাছ থেকেই আমরা কিন্তু বেঁচে থাকা সমস্ত উপাদানগুলি পাই। কবিতার মূল কথা হচ্ছে গাছ ছাড়া আমরা কিন্তু বাঁচব না, বিশেষ করে গাছের সবুজ অংশটুকু, কেননা এই সবুজ অংশ থেকে আমরা বেঁচে থাকার মূল যে শ্বাস অর্থাৎ অক্সিজেন আমরা পাই, এবং বিনিময়ে গাছকে আমরা ফিরিয়ে দিচ্ছি বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড। তো যাই হোক, কবি কি বলছেন যে গাছগুলো তুলে আনো, বাগানে বসা। অর্থাৎ নাগরিক জীবনে কবি দেখেছেন যে গাছের বড় অভাব, সেই জন্য তিনি কি বলছেন যে গাছগুলি বাগানে বসানো দরকার, অর্থাৎ বাগানে বৃক্ষরোপণের কথা তিনি বলছেন। আমার দরকার শুধু গাছ দেখা, অর্থাৎ এখন কবি উপলব্ধি করছেন যে এখন আমার সবচেয়ে যেটা প্রয়োজন হচ্ছে গাছ আমি দেখে যাব। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। অর্থাৎ গাছের যে সবুজ অংশটুকু, সেই সবুজ অংশ থেকে আমরা বিশুদ্ধ অক্সিজেন পাবো এবং বেঁচে থাকারও একটা উপাদান পাচ্ছি। যাই হোক, তাহলে আরোগ্যের জন্য অর্থাৎ শরীরকে সুস্থ রাখার জন্য, অর্থাৎ রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমাদের এখন সবুজের খুব প্রয়োজন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন বলতে কবি কি বলতে চাইছেন? শুধু প্রকৃতির প্রতি তার যে অমোঘ আকর্ষণ সেইটুকুই নয়, সভ্যতার একেবারে উন্মেষ লগ্নে আমরা সকলেই কিন্তু ছিলাম অরণ্যচারী। তারপরে ধীরে 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 যন্ত্র সভ্যতা আমাদেরকে গ্রাস করেছে এবং আমরা নাগরিক হয়ে উঠেছি। এই জন্য বলছেন যে বহুদিন জঙ্গলে কাটেনি দিন। বহুদিন জঙ্গলে যাইনি আমরা, সেই যে অরণ্য জীবন থেকে ফিরে এসে শহর কেন্দ্রিক জীবন, গ্রাম কেন্দ্রিক জীবন গড়ে তুলেছি, সেখানে আমরা বসবাস করছি, জীবনযাত্রা নির্বাহ করছি। এই জন্য সেই অরণ্যে আর যাওয়ার সুযোগ হয়নি। বহুদিন শহরে আছি, কবি এরপরে বলছেন যে বহুদিন শহরে আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। অর্থাৎ অরণ্য ধ্বংস করে, বৃক্ষ ছেদন করে বড় বড় অট্টালিকা, রাজপ্রাসাদ তৈরি হয়েছে, কলকারখানা তৈরি হয়েছে। শহরে আর গাছ নেই, গাছের বড় অভাব। সেই জন্য কি বলছেন, এটি একটি সমাশক্তি অলঙ্কারের মাধ্যমে কবি বুঝিয়ে দিচ্ছেন যে শহরের অসুখ হাঁ করে সবুজ খেয়ে নিচ্ছে, অর্থাৎ সবুজকে আমরা ধ্বংস করে চলেছি। তো সবুজকে ধ্বংস করার জন্য কি হয়? সবুজের অনটন ঘটে। যত দিন যাচ্ছে তত কিন্তু সবুজের অভাব আমরা অনুভব করছি এবং চোখের সামনে দেখতেও পাচ্ছি। তাই বলি গাছ তুলে আনো। আবার কবি বলছেন যে সেই জন্য বলছি যে গাছকে তুলে নিয়ে আসা হোক। এই কথাটি কবি কাকে বলছেন? সাধারণ মানুষকে বলছেন, সমস্ত মানুষকে বলছেন। এই মানুষ সভ্যতায় সমস্ত মানুষকে তিনি মানুষ হয়ে এই আবদার রাখছেন এবং বলতে চাইছেন যে আমাদের সময় এসেছে, বেঁচে থাকার জন্য গাছকে অবশ্যই তুলে নিয়ে আসতে হবে। বাগানে বসা আমি দেখি, অর্থাৎ সেই গাছকে এনে কৃত্রিমভাবে হোক বাগানে যদি আমরা সেই অরণ্যের অন্তত দুই একটি গাছ সকলে বাড়িতে রোপণ করতে পারি, তাহলে কিন্তু আমরা বেঁচে থাকার মূল উপাদান খুঁজে পাবো। বাগানে যদি গাছ থাকে তাহলে সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারবো, রোগ ব্যাধি আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। ঠিক আছে, চোখ তো সবুজ চায়। অর্থাৎ তিনি বড় বড় অট্টালিকা দেখছেন, কলকারখানা দেখছেন, যানবাহন দেখছেন সে নগর সভ্যতায়, কিন্তু চোখে সবুজের বড় অভাব। কারণ এই সবুজ হচ্ছে প্রাণের প্রতীক। সবুজের ছোঁয়াতে কিন্তু আমাদের প্রাণ জাগরিত হয়ে ওঠে। তো সেই জন্যে আমাদের চোখও কিন্তু একেবারে নীরব থাকে যদি আমরা সবুজের ছোঁয়া পাই এবং সবুজকে যদি আমরা দেখার সুযোগ পাই। গাছ আনো, বাগানে বসাও আমি দেখি। বারবার কিন্তু এই অনুরোধ কবি করছেন সমস্ত মানব সভ্যতার কাছে, মানুষের কাছে, যে গাছ নিয়ে এসো, বাগানে বসাও এবং আমি দেখি। এরপর আমরা কবিতাটির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করে নেব। কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় বিশ্ব প্রকৃতির যে আদি প্রাণ, সেই আদি প্রাণ অরণ্যের কথা এখানে তুলে ধরেছেন। সৃষ্টির সেই উষা লগ্ন থেকেই প্রকৃতির যে ভারসাম্য, এই ভারসাম্য রক্ষা করে চলেছে কিন্তু এই অরণ্য প্রকৃতি। বৃক্ষের এই নিরলস যে অবদান, নিরলস যে প্রচেষ্টা এই মানব সভ্যতাকে রক্ষা করার, তাকে আমরা অস্বীকার করতে পারি না। সেই অরণ্য প্রকৃতি অর্থাৎ সেই গাছ বাস্তবে বা বর্তমানে কতটা রক্ষিত হচ্ছে, কবি কিন্তু সেটাই দেখতে চেয়েছেন।
গাছের প্রয়োজনীয়তা অনুভব করে কবি সমস্ত মানুষের কাছে আবেদন করেছেন সেই গাছকে রক্ষা করার জন্য এবং তাকে যত্ন করে নিজের বাড়িতে যতটুকু জায়গা আছে সেই জায়গাতে রোপণ করে তাকে সযত্নে লালন পালন করার জন্য। তাই গাছ আমাদের প্রতিটি মুহূর্তের সঙ্গী। গাছ ছাড়া আমাদের এই প্রাণের অস্তিত্ব একেবারে কল্পনা করা যায় না। বর্তমানে মানুষ বিজ্ঞান এবং প্রযুক্তির সহায়তায় হেক্টরের পর হেক্টর অরণ্য ধ্বংস করে নগর সভ্যতা গড়ে তুলছে, কলকারখানা গড়ে উঠছে। এতে করে কিন্তু আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি। এই সবুজের অভাবে, অরণ্যের অভাবে আমাদের শরীর হয়ে উঠছে রোগাক্রান্ত। কবি ব্যথিত। যে অরণ্য ছিল মানুষের বেঁচে থাকার একমাত্র আশ্রয়স্থল, সেই অরণ্য আজকে ধ্বংস হচ্ছে, সবুজ বিনষ্ট হচ্ছে। কবি সেই জন্য কিন্তু ক্ষুব্ধ। কবি চান যে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ একবার অন্তত বুঝুক যে আমাদের এই বেঁচে থাকার জন্য অরণ্যের ভূমিকা কতখানি, গাছের প্রয়োজনীয়তা কতখানি, এটা অন্তত মানুষ মর্মে মর্মে উপলব্ধি করুক। কবি মূলত আমি দেখি এই কবিতায় এই বক্তব্যে বলতে চেয়েছেন আমাদের বেঁচে থাকার জন্য যে অন্ন, বস্ত্র এবং বাসস্থান, সেখানে কিন্তু এই গাছের অনেক ভূমিকা রয়েছে। কবি বারবার কিন্তু সেটাই দেখতে চেয়েছেন যে আমি অন্তত দেখি, গাছ নিয়ে এসো এবং বাগানে বসাও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? শ্যামল সুন্দর সৌম্য অরণ্যভূমি, মানবের পুরাতন বাস গৃহ তুমি। তুমি গত ছায়াখানি, দাও ফুল ফল, দাও বস্ত্র, দাও শয্যা, দাও স্বাধীনতা। আসলে কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি এই কবিতার মাধ্যমে তিনি মূল যে বক্তব্যটি বলতে চাইছেন সেটি হচ্ছে যে আমাদের এই যে প্রাচীন ভারতেও কিন্তু এই সমাজ সংস্কৃতিতে অরণ্যের একটা বিশাল ভূমিকা ছিল এবং এই অরণ্যকে দেবতা রূপে পুজো করা হতো। মানুষ ছিল অরণ্যচারী। এই অরণ্য তলেই কিন্তু মানুষ একসময় তার ঘর বেঁধেছিল এবং সেখানে বেঁচে থাকার জন্য সমস্ত উপাদান খুঁজে পেয়েছিল। এই গাছের ফুল ফল খেয়ে এবং বলকল পরিধান করে কিন্তু মানুষ জীবনযাপন করত। তাই বৃক্ষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক ছিল একেবারে আত্মিক। এটাও স্মরণে রাখতে হবে। বৃক্ষতলে স্বাস্থ্যকর পরিবেশে একটা সময় সে অরণ্যেই কিন্তু শিক্ষা গ্রহণ, শিক্ষা লাভ এই পর্ব চলত এবং শিক্ষা লাভ করার পরে শিক্ষার্থীরা মুক্তির আনন্দে মেতে উঠত। এমনকি প্রাচীন ভারতের যারা চিকিৎসক ছিলেন তারা এই অরণ্য থেকেই তো উপাদান সংগ্রহ করে চিকিৎসার জন্য সমস্ত ওষুধ আবিষ্কার করেছিলেন। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। ভারতীয় মহাকাব্যে, শিশু সাহিত্যে অরণ্যের জয় গান গাওয়া হয়েছে। আমরা বিভিন্ন সময়ে কিন্তু বেদ, পুরাণ, বিভিন্ন মহাগ্রন্থ সবখানেই কিন্তু বিভিন্ন অরণ্যের কথা আমরা পাব। পঞ্চবটী, দণ্ডকারণ্য, কাম্যক বন ইত্যাদি ইত্যাদি। ফলে কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন জঙ্গলে যায়নি বলতে সেই অতীত অরণ্যচারী মানুষের যে জীবনযাত্রা তাকে কিন্তু ইঙ্গিত করতে চেয়েছেন। অন্যদিকে মানুষ হয়েছে এখন সভ্য। এই সভ্য হওয়ার জন্য কি করেছে? অরণ্যকে ধ্বংস করেছে। এই অরণ্য ধ্বংস হওয়ার জন্য আমরা আস্তে আস্তে দেখছি সবুজ আমাদের জীবন থেকে একেবারে উধাও হয়ে যাচ্ছে। শহরের অসুখ সবুজ হাঁ করে সবুজ খেয়ে নিচ্ছে। ধীরে 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 আমরা কিন্তু আমাদের এই মানব সভ্যতার ধ্বংস নিজেরাই ডেকে আনছি। আসলে একদিকে নাগরিক জীবনযাত্রা এবং অন্যদিকে প্রকৃতির যে অরণ্য, শীতল ছায়া এবং অরণ্যের মধ্যে বেঁচে থাকার যে আনন্দ, মুক্ত প্রকৃতির মধ্যে বেঁচে থাকার যে আনন্দ এবং প্রকৃতি থেকে যে সমস্ত উপাদানগুলি আমরা পাই, গাছ থেকে যে সবুজ অংশটি পাই এবং তার দ্বারাই যে আমরা জীবন ধারণ করে আছি, এটা কিন্তু আজ বোঝার সময় এসেছে। তো যাই হোক, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বলবো যে কবিতাটি সম্ভব হলে একটু মুখস্থ করে নেবে। মুখস্থ করলে অনেকটা সুবিধা হয়। আর এর মূল অন্তর্নিহিত অর্থ অন্য কিছু না, প্রাচীন ভারত থেকে বর্তমান কাল পর্যন্ত পরিবেশ দূষণের ফলে কিভাবে এই সভ্যতা ধ্বংস হতে চলেছে সেই দিকটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই জন্য সকলকে সচেতন হতে হবে। মানুষ শিক্ষিত, শুভবুদ্ধি সম্পন্ন, যাদের চেতনা আছে সেই তাদের বোঝার সময় হয়েছে বা আমাদের সকলের বোঝার সময় হয়েছে যে বেঁচে থাকার একমাত্র উপাদান হচ্ছে গাছ।
গাছ আমাদের বন্ধু, গাছ ছাড়া আমাদের জীবন একেবারেই অচল। তাহলে আমরা সচেষ্ট হব, প্রত্যেকে যার যেমন সামর্থ্য, যার যেমন সাধ্য, অর্থাৎ বাড়িতে যদি অল্প জায়গা থাকে, সামান্য ভূমিখণ্ড থাকে, সেখানেও কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় গাছ অবশ্যই রোপণ করব এবং বৃক্ষছেদন আর করব না, আমরা বরং বৃক্ষ রোপণ করব এবং আমাদের এই সভ্যতাকে আমরা বাঁচিয়ে রাখব। বাকি যে প্রশ্নগুলি আছে তোমরা একটু দেখবে, খুঁটিয়ে একটু পড়ে নেবে, ব্যাস তাহলে হবে। সকলকে ধন্যবাদ।